একটু পরেই আমি এই কালিয়াগঞ্জের ডালিমগাঁ থেকে বালুরঘাটের উদ্দেশ্যে আবার রওনা হয়ে যাব। তো তার আগে মনসুরের আরও কিছু অভিজ্ঞতা এবং তার কাজকর্ম নিয়ে এই ছোট্ট ভিডিওটি করছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখবেন ওই গাছগুলোর ওপারে, ওটা হলো মনসুরের জমি। মনসুর কিন্তু একজন চাষি এবং ও কিন্তু এই পরম্পরা বা জৈব পদ্ধতিতেই চাষবাস করছে। আর সুব্রত আরেক সহযোদ্ধা, তার সাথে কিন্তু মনসুরের আলাপ দীর্ঘদিনের। সুব্রতের পরিচয় আপনারা জানেন এবং ওকে নিয়ে আমি আরও একটি ভিডিও করেছি, সেটা যথাসময়ে আপলোড করব। তো আমার পাশেই মনসুর বসে আছে। তো মনসুর, তুমি তুমি তোমার মোটামুটি কতটা জমি আছে? আমার মোটামুটি 1 একরের মতো জমি আছে। আচ্ছা আচ্ছা। তো মনসুর কিন্তু ওই আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে ও চেষ্টা করে যাচ্ছে মানুষকে আলোকিত করার। কিন্তু ওর জীবিকা বা সংসার কিন্তু ওই ওই পেশা থেকে চলে না, সেটা বুঝতেই পারছেন। সেখানে ও মূলত মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা এবং এই বিভিন্ন যে ড্রাগ বা ওষুধ বা ফার্মা কোম্পানির প্রোডাক্ট, সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন করা, এই কাজগুলোই করে যাচ্ছে। এবং পাশাপাশি যদি কেউ ইচ্ছুক থাকে ওর চিকিৎসা গ্রহণে, তাদেরকেও পরামর্শ দিচ্ছে। তো মনসুর পরম্পরা পদ্ধতিতেই চাষ করছে। মনসুর, তুমি এখন তোমার জমিতে কি ঢেকে রেখেছো বলছো? ওটা মসুর ডাল, তাই তো? মসুর ডাল। তো তুমি ওটা তো ওই সার যা ব্যবহার করেছো বা মানে ওই মারার জন্য যেটাকে আমরা বিষ বলি, যাই হোক না কেন, সেটা সবই তুমি জৈব পদ্ধতিতে নিজেই তৈরি করো, তাই তো? আচ্ছা। তুমি এবার কতটা জায়গায় জমিতে, তুমি কত পরিমাণ জমিতে তুমি মসুর ডাল করেছিলে? আমি 5 কাঠা মাটিতে মসুর ডাল করেছি। আচ্ছা। তুমি এখানে তো বলছিলে যে তোমার এই খরচ কিন্তু খুব যে বেশি হয়েছে তা নয়। মানে তুমি এই পদ্ধতিতে যে চাষ করছো, তোমার এখানে কত করে মোটামুটি খরচ এসেছে এই চাষ করতে? এই 5 কাঠা মাটিতে মোটামুটি ধরেন 100 টাকারও কম খরচা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো তুমি এখানে যে সার তৈরি করো, হ্যাঁ, সেই সারটা তুমি কিভাবে তৈরি করো? মানে যদি আমার ইউটিউবে তো অনেকেই রয়েছে যারা চাষবাস করে এবং তারা বিষহীনভাবে আর কি পরম্পরা পদ্ধতিতে চাষ করতে চায়, তো কিছুটা হয়তো হেল্প হবে। তুমি এই সারটা কিভাবে তৈরি করো? ওই যেটা নীল ড্রাম দেখা যাচ্ছে তুমি আমি বললে, ওখানে মোটামুটি এই 200 সার। লিটারের একটা ড্রাম আছে। আচ্ছা, 200 লিটারের ড্রাম, তাই তো? 200 হ্যাঁ লিটারের, হ্যাঁ, প্লাস্টিকের ড্রাম। হ্যাঁ হ্যাঁ। তো ওই প্লাস্টিকের ড্রামে আমি মোটামুটি 10 থেকে 12 লিটার গোপের নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, মানে গোমূত্র, তাই তো? গোমূত্র। আচ্ছা, বাহ। আর ওখানে মোটামুটি 1 কিলো গুড় দিই। গুড়, হ্যাঁ, আচ্ছা। 1 কিলো বেসন। 1 কিলো বেসন, হ্যাঁ। ঠিক আছে, তারপরে একটু গোবর দিই। আচ্ছা ঠিক আছে, একটু ওই পাকুড় গাছের তলার মাটি। আচ্ছা। ঠিক আছে। তো আর যেখানে ওখানে যে পচানোর জন্য আমি পাতাগুলো দিই, হুম হুম। সেগুলো হচ্ছে পাতা হচ্ছে ভাইট গাছের পাতা, আচ্ছা আতা গাছের পাতা, আচ্ছা আর নিম পাতা, আচ্ছা আর তোমার হচ্ছে বাসক পাতা, আচ্ছা আর তামাক পাতা। ঠিক আচ্ছা আছে, এগুলো দিয়েই আমি ওখানে পচাই। আচ্ছা। মোটামুটি কতদিন লাগে এটা, মানে মোটামুটি 15 দিনের মধ্যে পচে যায়, পচে যাবে? সার বাহ। তৈরি হয়ে যায়। আচ্ছা তখন সেটাকে আমি স্প্রেও করতে পারি, এমনি ছিটিয়ে দিতেও পারি। আচ্ছা, বাহ। তো এই যে তুমি যে পরিমাণটার কথা বললে যে 200 লিটার তুমি ড্রাম ব্যবহার করছো, এটা দিয়ে তুমি কত পরিমাণ জমিতে তুমি এটা ব্যবহার করতে পারো? আমি এটা 1 একর মাটিতে ব্যবহার করতে পারি। করতে পারবে, বাহ। ঠিক আছে। এটা তো গেল তোমার সারের ব্যাপারটা। আর তুমি এই যে ক্ষতিকারক কীটপতঙ্গ বা পোকামাকড় যেগুলো তাড়ানোর জন্য ওরা কীটনাশক বা পেস্টিসাইড ব্যবহার করে, তুমি সেটাকে কিভাবে সামলাও? আমি যতদূর জানি নিম পাতার এক্ষেত্রেও ব্যবহার হয়। আর কি হ্যাঁ, কি নিম হয়? পাতায় ব্যবহার হয়, নিম পাতা, ভাইট পাতা, এগুলো স্প্রে করলে পোকা অনেকে চলে যায়। আমি যে সারটা তৈরি করি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা স্প্রে করলেও পোকাগুলো চলে যায়। ঠিক আছে। মানে এটা তাহলে তোমার সারেরও কাজ করছে, হ্যাঁ, আবার এই পোকা তাড়ানোর পোকা ক্ষেত্রেও তাড়ানোর কাজ ক্ষেত্রেও করছে। কাজ করতে। আর এটা স্পেশাল ভাবে একটা বীজ তৈরি করানো যায়। ঠিক আচ্ছা আছে, গোমূত্র দিয়ে। আচ্ছা হ্যাঁ, তারপরে কলমূলতার পাতা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আখন্দর পাতা দিয়ে এগুলো একটা বীজ তৈরি করানো যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা।
মানে যেটা অবশ্যই সেটাও জৈব হুম। পদ্ধতিতেই হচ্ছে। জৈব তো পদ্ধতি। তোমার এবার মসুর ডালের ফলন, তুমি তো এভাবেই মসুর ডালটা ফলিয়েছো, তো মোটামুটি তোমার আশানুরূপ হয়েছে, মানে খারাপ হয়নি, তাই না, তো? খুব ভালো হয়েছে। যেটুকু আচ্ছা, হয়েছে আচ্ছা। সুন্দর হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাহ! ঠিক আছে। তার মানে তুমি আগামীতেও এই পদ্ধতিতেই চাষবাস চালিয়ে যেতে না, পারবে। অবশ্যই, অবশ্যই আমি এই পদ্ধতিতেই চাষ করব। তো এই যে মনসুরের ব্যতিক্রম, এও শুধু এই ভ্যাকসিনের ব্যাপারে সতর্ক করা নয়, এমএমআর ভ্যাকসিনের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা নিয়েছে। আমি এই ভিডিওর পরবর্তী অংশে সে ব্যাপারে আলোচনা করব। ওর অভিজ্ঞতা ও ভাগ করে নেবে। তো এই ব্যতিক্রমী জায়গাটা মনসুরের আসলে আমরা বারবার করে বলি যে আমাদের যে লড়াইটা, সেখানে একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে সামিল হবেন এমন নয়। বিভিন্ন গ্রামে একজন দুজন করেই আমাদের মধ্যে আসবেন, এবং তারাই আস্তে 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 সংখ্যাটা বাড়বে। এটাই হচ্ছে স্বাভাবিক পদ্ধতি। নইলে তো আমাদের সঙ্গে তথাকথিত রাজনৈতিক দলের কোনো পার্থক্যই থাকতো না। এটা একটা সময় লাগে আমাদের বীজ বপনের প্রক্রিয়া আমরা চালাচ্ছি। তো মনসুরের যে সবচেয়ে একটা বড় ভূমিকা মানে এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, আমি গতবারে যখন এসেছিলাম তখন এমএমআর ভ্যাকসিন দেওয়া তখনও শুরু হয়নি। সে ব্যাপারে সচেতন করতেই আমি বিভিন্ন গ্রামে ছুটে বেরিয়েছিলাম। তো সেক্ষেত্রে বেশ কিছু সভা এখানে হয় মনসুরের উদ্যোগে। তো সেই সময়ে বিভিন্ন অভিভাবকরা সেসব সভায় উপস্থিত ছিলেন। মনসুর তো নিজেও এবং তার বাড়ির লোকজনও ছিল। তো তারপরে মনসুর কিন্তু তার নিজের সন্তানদের এমএমআর ভ্যাকসিন দেয়নি, এবং শুধু তাই নয়, আরও বেশ কিছু পাড়ার মানুষও তাদের সন্তানদের কিন্তু দেয়নি। তো সেই ক্ষেত্রে মনসুরের অভিজ্ঞতা, তুমি তো স্কুলেও মনে হয় এটা বলে এসেছিলে, একটু বলো কি। স্কুলে বলেছিলাম, হ্যাঁ। স্কুলের মানে গার্জিয়ান মিটিং ডেকেছিল। আচ্ছা, আচ্ছা, ঠিক আচ্ছা। আছে, তো গার্জিয়ান মিটিংয়ে আমি গিয়েছিলাম। আচ্ছা। মাস্টারমশাই বলল যে একটা এমএমআর ভ্যাকসিন আসছে বাচ্চাদের জন্য। হ্যাঁ। ঠিক আছে, এটা খুবই ভালো। আচ্ছা। তো সবাইকে বলতেছিল, হুম। ওখানে আলোচনা করতেছিল। তো স্যার, আপনি তো ভালো দিকটা বললেন যে এখানে তো রাসায়নিক পদার্থ আছে, তো এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী, হুম, সাইড হুম। এফেক্ট কী? বলতেছি, মাস্টারমশাই বললো যে না, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আচ্ছা। ঠিক আছে। তো স্যার, আপনাকে কে বললো এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই? বলতেছে আমাদেরকে উপর থেকে বলতেছে। আচ্ছা, আচ্ছা। হুম। তারপর? রাসায়নিক পদার্থের আবার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে? হ্যাঁ, 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 হ্যাঁ। তারপর? হ্যাঁ, বলো। তখন স্যার বললো ঠিক আছে, এটা ভালো ভ্যাকসিন, তোমরা দাও, ভালো হবে। হুম, যে না, আপনাকে আগে বলতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে। ঠিক হুম, আছে, বাচ্চাদের দিলে কী ক্ষতি হতে পারে। হুম, হুম। ঠিক আছে, বলতেছি না, এগুলো তো আমাদের জানা জানা আচ্ছা, নাই। আচ্ছা। ঠিক আছে। স্যার, আপনি যে আমার ভ্যাকসিনের কথা বললেন, হুম, তো এই ভ্যাকসিনটার এই যে এমএমআর এর হুম। মানেগুলো কি আমাকে একটু বলবেন? বাহ! 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 তারপর? সেটা বলেছিল? সেটা বলেছিলাম। আচ্ছা। স্যার, এই যে কথাগুলো বলেন, এই ভ্যাকসিনগুলো কি আলাদা আলাদা, না সব এই একই একসাথে, ভ্যাকসিন? একটার মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। একই ভ্যাকসিন। হ্যাঁ। বলছেন না সব আলাদা আলাদা। আলাদা, আলাদা। তাহলে আলাদা, আলাদা দিচ্ছে না, এমন একসাথেই হয়ে যাচ্ছে। একসাথে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কম্পোজিট হয়ে গেছে, হ্যাঁ। তো স্যার না, স্যার আপনার জানা নেই, এই ভ্যাকসিনগুলো একই। ঠিক আছে, হ্যাঁ। এটা জার্মানিতে এক ভাষা বলে, হ্যাঁ, 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 রুবেলা। রুবেলা বলে। হ্যাঁ, আমরা হ্যাঁ। গ্রামের ভাষা, মানে আমাদের এদিকে ভাষা, বাংলা ভাষায় এটাকে হাম বলা হয়। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, গ্রামের ভাষায় আমরা এটাকে আবার খেসরা বলে থাকি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো বলছে না, এগুলো তো আমাদের জানানো নাই, আমরা জানি যে 3টে আলাদা ভ্যাকসিন। আচ্ছা। স্যার, অরিজিনাল এটা আপনাদের জানানো নাই। আচ্ছা, ঠিক আছে। তারপর? তো স্যার, কে কার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হবে আমার জানা নেই, হুম। কিন্তু আমি আমার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়াবো না। ঠিক আচ্ছা। আছে। তো বলতেছে যারা যারা মানে এই ভ্যাকসিনের জন্য আগ্রহী, হুম। ঠিক আছে, তারা তারা এখানে সই করেন, একটা খাতা দিল। আচ্ছা। ঠিক আছে। তো আমি যখন সই করলাম না, তখন আমার দেখা দেখি আরও মোটামুটি ওখানে গার্জিয়ান মোটামুটি 25-30 জনের মতো গার্জিয়ান ছিল। হুম। তো 25 জন ওখানে সই করেনি, মাত্র 5 জন সই করলো। আচ্ছা, আমার আচ্ছা। কথা শুনে তারাও পরবর্তীতে তাদের বাচ্চাদেরকে ভ্যাকসিন দিয়েছিল কি না আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমাদের পাড়ায় যে বাচ্চাগুলো ছিল, আচ্ছা। এই বাচ্চাদেরকে কেউ ভ্যাকসিন নেয়নি। দেয়নি, বাহ! এবং এবার দিতে এসেছিল সেটা বলো। হ্যাঁ, তারপরে এবং কি হলো? হ্যাঁ। আশাকর্মী ফার্স্টে এসেছিল, আশাকর্মী তো পেরেনি, তারপরে অঞ্চল থেকে দিদিমণি আসছিল। আচ্ছা, সেবার তার সঙ্গে দিদিমণির সঙ্গে আবার একটা নেপালি ম্যাডামও এসেছিল। আচ্ছা, আমাদেরকে বুঝাচ্ছিল আর কি। আচ্ছা, আচ্ছা। তো আমরা বলতেছিলাম না, এর ক্ষতিকারক কি ক্ষতি হবে, এটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। হুম, হ্যাঁ, তো আপনারা যদি একটা লিখিত দেন, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়াবো। বাহ! বলতেছে না, এইভাবে কোনো লিখিত আমরা দিতে পারবো না। আচ্ছা, তখন আমরা বললাম, তাহলে আমরা তো আমাদের বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়াবো না। আচ্ছা, তখন তো সেখান থেকে তারা চলে গেল। আচ্ছা। তারপরে আমাদের পাশেই রায়গঞ্জ কর্ণজোড়া,
সে আচ্ছা বন্যজোড়া থেকে আবার উপর থেকে সেখান থেকেও লোক আসলো। আচ্ছা হুম, যে ভ্যাকসিনটা দাও খুব ভালো। তা বললাম না আমরা ভ্যাকসিন নেওয়াবো না। তারা তাদের মতো চলে গেল তখন। আচ্ছা 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 তাহলে এই যে তুমি ভ্যাকসিনটা দাওনি এমএমআর ভ্যাকসিন তোমাদের সন্তানকে বা পাড়ার অনেকেই তো নিল না, তো সেক্ষেত্রে আমি শুনেছি তুমি রীতিমতো প্রতিবাদী ভূমিকায় সেখানে নেমেছিলে এবং আমি আশপাশের লোকের কাছ থেকেও শুনলাম। এই যে না নেওয়ার জন্য কি তোমার সন্তানের কোনো সমস্যা হয়েছে যে না, না আমার এমএমআর? সন্তানের কোনো সমস্যা নেই। কোনো তাহলে সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে যে এটাই বারবার করে আমরা বলি যে আজকেও আমি কালকের যে আমাদের যে লোকজনের সঙ্গে ইন্টারাকশন হলো সেখানেও বারবার করে বলেছি যে আহ, যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে রোগটা আশপাশে বা আমার পরিচিত আমাদের তো সার্কেল এখন অনেক বড়, তো সোশ্যাল মিডিয়া বলো তার সঙ্গে রয়েছে আরও বিভিন্ন রকমের আমাদের নিজস্ব পর্যবেক্ষণ, যদি সেই রোগটা খুব মারাত্মক হয় দেখা যাচ্ছে যে সত্যি ভয়ঙ্কর রোগ, তো সেই ক্ষেত্রে তো মানুষ নিজের উদ্যোগেই তার ওষুধ খুঁজবে বা ভ্যাকসিন খুঁজবে, তাই নয় কি? এই যে রুবেলা যেটা গর্ভবতী মায়েদের হয়, এটা জার্মান মিজলস বলা হয় এবং সেই গর্ভবতী মা থেকে নাকি সন্তানদের শরীরে চলে আসে। তো সেই রুবেলা কী রকম রোগ সেই নবজাতকদের নাকি হয়, তো এই রুবেলাতে কতজন মারা গেছে বা কী ব্যাপার কজনের রুবেলা হয়েছে সেগুলো কোনো কিছুই নেই আমাদের কাছে এবং আমরা দেখিইনি, তাই নয় কি? এটা পুরোটাই একটা মানে মিডিয়া থেকে আমাদেরকে যাকে বলা হয় স্পুন ফিড করা হচ্ছে। তো এই পর্যবেক্ষণগুলো মনসুরের মতো মানুষ তারা ব্যাপারটা ভাবে প্রশ্ন করে, তাই এই সিদ্ধান্তগুলো নিতে পারে। তো যাই হোক মনসুর, এর পরবর্তীতে আবার আসবো এখানে, তোমার সঙ্গে তো আমাদের সবার যোগাযোগই থাকবে এবং ডেঙ্গু ভ্যাকসিনের ক্ষেত্রেও ওটাও কিন্তু স্কুল থেকে দেওয়া হবে, আর এইচপিভির ক্ষেত্রেও এখানে আমি বলেছি, এখানে মনসুরও বলেছে সাধ্যমতো যেখানে যাদেরকে বলার কথা। এখন আমি বারবার করে এই জন্য বলি আমাদের কর্তব্য হচ্ছে আমরা বলবো, হ্যাঁ, জেনে শুনে নিন পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে। এইচপিভি ভ্যাকসিন নিয়ে আমার দীর্ঘ ভিডিও আছে, আপনারা জানেন যারা সোশ্যাল মিডিয়ায় আছেন। তো বাকি তাদের সিদ্ধান্ত, আমরা কাউকে নিতে জোর করে বারণও করতে পারি না, হ্যাঁ, আবার নিতেও বলতেও পারি না। আমরা বলি এই ব্যাপারটা আছে, আপনারা জেনে বুঝে নিন এবং এই রোগটা কতটা ক্ষতিকারক, আদৌ সেই রোগটা আপনার আশপাশে ঘটছে কি না, মানে তাতে করে কত মানুষ মারা যাচ্ছে বা সেটা কতটা ভয়ঙ্কর, এই ডেথ রেট কত, মৃত্যু হার কত, এই বিষয়গুলো জেনে আপনারা সিদ্ধান্ত নিন এবং ফ্যাক্টশিট থেকে যা যা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে যেটা আমাদের জানানো হয় না, সাইড এফেক্টগুলো জানানো হয় না, তো সেগুলো আমরা জানানোর চেষ্টা করি, আমাদের কাছে তথ্য আছে। তো আসলে কি অনেকেই কিন্তু বলে, আমরা যেটা বলি মনসুর, এই যে ধরো করোনামৃত, হ্যাঁ, তো যে কোনো ক্ষেত্রে যদি তার কোনো একটা ভালো দিক থাকে, উপকারী দিক থাকলো যে না ঠিক আছে একটা বড় রোগকে আটকে দিল, তার পাশে কিছু ছোটোখাটো সমস্যা হলো, সাইড এফেক্ট হলো, তাকে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট বলছি। কিন্তু দেখা গেল কোনো বড় কোনো উপকারই নেই, শুধু ক্ষতিই হচ্ছে, তাই না? কারণ করোনা তো আমরা জানি যে আসলে কী এবং তাতে করে কতজন মারা গেছে এ নিয়ে আমরা তো জানি, এ নিয়ে আমাদের প্রচুর স্টাডি আছে, তথ্য আছে। তাহলে আলটিমেটলি যখন ক্ষতিই হচ্ছে বেশি মানুষের, তখন সেটাকে সাইড এফেক্ট না বলে এফেক্ট বলাই ভালো। অ্যাকচুয়ালি আমরা তাই বলি, বলা উচিত আমাদের। কিন্তু মানুষজন যারা তথাকথিত শিক্ষিত বা ডিগ্রিধারী সবার কাছেই তো আমাদের পৌঁছতে হয়, তো এই কারণে আমরা প্রচলিত যে টার্মটা সাইড এফেক্টই ব্যবহার করি, পার্শ্ব প্রতিক্রিয়া, কিন্তু আসলে এটা পার্শ্ব প্রতিক্রিয়া নয়। বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি, যা ঘটছে সেটা পুরোটাই প্রতিক্রিয়া, পার্শ্বর ব্যাপার নেই, এটাই মেন ডিশ হয়ে গেছে, প্রতিক্রিয়াটাই মেন ডিশ, সাইড ডিশ বলে এখন কিছু নেই। যাই হোক, আমি এখানেই ভিডিওটা শেষ করছি এবং আমার দৃঢ় বিশ্বাস মনসুর একজন কৃষক হিসেবে তার কর্তব্য যে বিষহীন শস্য উৎপাদন করছে সেই কাজটাও চালিয়ে যাবে এবং ওর ক্ষেত্র আরও প্রসারিত হবে। পাশাপাশি ও চিকিৎসার ক্ষেত্রে যেভাবে মানুষকে প্রাকৃতিক পন্থার হদিশ দেওয়ার চেষ্টা করে চলেছে এবং তাতে করে হাজার হাজার লোক না হলেও কেউ কয়েকজন মানুষ শুনছে, তারা মনসুরের পন্থা অনুসরণ করছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই সংখ্যাটা আগামীতে বাড়বে, কারণ ফার্মা কোম্পানির আগ্রাসন সম্পর্কে শিক্ষিত মানুষও এখনও ওয়াকিবহাল হচ্ছেন, ধীরে ধীরে হচ্ছেন, একসাথে তো হবে না, সবাই তো একসাথে জাগে না। তো তাই আগামীতে কিন্তু আমরা আশাবাদী যে এই অন্ধকার, এই ফার্মা কোম্পানির অন্ধকার, এই জায়নিক শক্তির চাপিয়ে দেওয়া যে টোটাল কন্ট্রোলের অন্ধকার, সেখান থেকে তাকে চিরে ভেদ করে আমরা সূর্য ওঠা দেখব। আজকে এখানে রাখছি,
পরে আবার মনসুরের সঙ্গে আমাদের দেখা হবে। মনসুর, তাহলে আমি ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, তো আবার আমাদের দেখা হবে।